নীলমাধব বাবু যখন গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো জমিদার বাড়িটা সস্তায় কিনলেন, পাড়ার চায়ের দোকানে কানাঘুষো কম হয়নি। লোকে বলতো ওই বাড়ির ইট পাথরে নাকি অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস মিশে আছে। কিন্তু নীলমাধব বাবু যুক্তিবাদী মানুষ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ভূত প্রেতকে তিনি স্রেফ মনের ভুল বলে উড়িয়ে দিতেন। বাড়িটা বিশাল, নোনা ধরা দেওয়াল, খড়খড়ি দেওয়া জানালা আর শ্যাওলা পরা চাতাল, সব মিলিয়ে একটা গুমোট আভিজাত্য আছে তাতে। নীলমাধব বাবু একাই থাকতে শুরু করলেন, সঙ্গে কেবল তার বহুদিনের পুরনো চাকর রতন। প্রথম কয়েকদিন ভালোই কাটল, কিন্তু বিপত্তি শুরু হলো অমাবস্যার ঠিক 2 দিন আগে থেকে। সেদিন রাত তখন প্রায় 12টা। দোতলার বারান্দায় নীলমাধব বাবু একা বসে বই পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো নিচের তলার দীর্ঘ করিডোর দিয়ে কেউ একজন খুব ধীর পায়ে হেঁটে যাচ্ছে। জুতোর খটখট শব্দ নয়, বরং কোনো ভারী শাড়ি বা আলখাল্লা মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার একটা খসখসে আওয়াজ। তিনি ভাবলেন রতন হয়তো জল নিতে উঠেছে। ডাক দিলেন, রতন, তুই যাচ্ছিস নাকি রে? নিচ থেকে কোনো উত্তর এলো না, শুধু শব্দটা থেমে গেল। পরদিন রাতে নীলমাধব বাবুর ঘুম ভেঙে গেল তীব্র এক গন্ধে। কড়া রজনীগন্ধার গন্ধের সঙ্গে মিশে আছে পচা মাংসের একটা উৎকট দুর্গন্ধ। তিনি ধরফর করে উঠে বসলেন। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তার মনে হলো বিছানার ঠিক পাশেই অন্ধকারের চেয়েও কালো ঘন কোনো অবয়ব দাঁড়িয়ে আছে। একটা হাড় হিম করা ঠান্ডা হাওয়া তার শির দাঁড়া দিয়ে নেমে গেল। তিনি যেই টেবিল ল্যাম্পের সুইচটা জ্বাললেন, নিমেষেই সব উধাও। গন্ধেরও আর কোনো চিহ্ন নেই। পরদিন সকালে রতন এসে কাঁপতে কাঁপতে বলল, বাবু, এ বাড়িতে আর থাকা যাবে না। কাল রাতে আমি দেখলাম ডাইনিং হলের বড় আয়নাটায় আমার মুখের বদলে অন্য কারো বিকৃত ছায়া ভাসছে। নীলমাধব বাবু ধমক দিলেন, ভয় পাস না রতন, সব চোখের ভুল। কিন্তু মনে মনে তিনিও যে স্বস্তিতে ছিলেন না, তা তাঁর কপালে জমা চিন্তার ভাঁজই বলে দিচ্ছিল। আসল ঘটনাটা ঘটল অমাবস্যার রাতে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সঙ্গে মেঘের গর্জন। রাত ঠিক 2টো। নীলমাধব বাবু দেখলেন তার ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। করিডোরের ল্যাম্পটা অল্প অল্প কাঁপছে। তিনি টর্চ হাতে বেরিয়ে এলেন। বারান্দার শেষ প্রান্তে সিঁড়ির মুখে তিনি দেখলেন একটি ছায়া দাঁড়িয়ে। একজন দীর্ঘাঙ্গী নারী, পরনে এককালে দামি ছিল এমন একটা ছিঁড়ে যাওয়া বেনারসি। তার পিঠ নীলমাধব বাবুর দিকে ফেরানো। নীলমাধব বাবু সাহস সঞ্চয় করে বললেন, কে আপনি? এখানে কি চাই? ছায়াটি নড়ল না, শুধু ফিস ফিস করে একটা সুর ভেসে এলো, যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। হঠাৎ ছায়াটি খুব দ্রুত ঘুরে দাঁড়ালো। নীলমাধব বাবু আতঙ্কে চিৎকার করতে গিয়েও পারলেন না। গলা যেন পাথর হয়ে গেছে। দেখলেন সেই নারীর মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু একটা বিশালাকার হাঁ করা গহ্বর।
সেখান থেকে গল গল করে কালো রঙের কিছু একটা বেরিয়ে আসছে। সেই বিভৎস মূর্তিটি নীলমাধব বাবুর দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের নিচে মেঝেটা যেন তরল হয়ে যাচ্ছে। চারিদিকের বাতাস হঠাৎ গরম হয়ে উঠল। সেই নারী মূর্তির হাত যখন নীলমাধব বাবুর ঘাড় স্পর্শ করল, তখন তিনি অনুভব করলেন তীব্র এক বৈদ্যুতিক শকের মতো যন্ত্রণা। জ্ঞান হারানোর ঠিক আগে তিনি শুনতে পেলেন এক অট্টহাসি, যা এই বাড়ির প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। পরদিন সকালে গ্রামের মানুষ যখন নীলমাধব বাবুকে উদ্ধার করল, তিনি তখন বারান্দায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তার গায়ের জ্বর 105 ডিগ্রি। আশ্চর্যজনকভাবে তার ঘাড়ের চামড়ায় 5 আঙ্গুলের একটা কালশিটে দাগ বসে গেছে, যেন কেউ তপ্ত লোহার ছ্যাঁকা দিয়েছে। নীলমাধব বাবু সুস্থ হওয়ার পর আর একদিনও সেই বাড়িতে থাকেননি। রতনও নিরুদ্দেশ। বাড়িটা আজও একইভাবে দাঁড়িয়ে আছে, তবে এখন আর সেখানে কেউ যাওয়ার সাহস করে না। শোনা যায় গভীর রাতে আজও সেই খসখসে আওয়াজ আর পচা মাংসের গন্ধ গ্রামের বাতাসে ভেসে আসে। যুক্তিবাদী নীলমাধব বাবু এখন শহরের একটি ফ্ল্যাটে থাকেন, কিন্তু আজও অমাবস্যার রাতে তিনি অন্ধকারে একা ঘুমাতে পারেন না। তার চোখের সামনে সারাক্ষণ ভেসে ওঠে সেই শূন্য কোটর আর বিভৎস গহ্বরটি। কিছু রহস্য বোধহয় অজানাই ভালো, আর কিছু সত্য অন্ধকারেই ঢাকা থাকা শ্রেয়।